আমরা অ্যাসিড বেস ইমব্যালেন্স সম্পর্কে আরেকটু বলি। তবে আজকে একদম 100% বুঝাই যাবো আরকি। দেখছি জাস্ট বন্ধু। দেখতে দিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রথমেই আমরা চিন্তা করি দেখিতে যে পারবো। পিএইচ। হ্যাঁ, আচ্ছা প্রথমেই ভালোই ঠিক আছে। পিএইচ এর মান আমরা এটা অবশ্যই মাথায় রাখি। পিএইচ, কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট, এই তিনোটার রেঞ্জ আমাদের মাথায় রাখতে হবে। এটা তো আমরা আগে বলে দিচ্ছি গতকালকে। আর কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাসিডিক। হ্যাঁ, পিএইচ অ্যাসিডিক হইতে, পিএইচ এর সরি, পিএইচ এর নরমাল রেঞ্জের ভিতরে, পিএইচ কিন্তু মূলত অ্যাসিডিকই থাকে, বাট এটা নরমাল রেঞ্জের ভিতরে থাকলে অ্যাসিডিক। তো আরেকটা হলো কার্বন ডাই অক্সাইডও কিন্তু অ্যাসিডিক, মাথায় রাখবা। কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেটের এই যে এইচ আছে না, এইচ মানে হাইড্রোজেন, এটা কিন্তু অ্যাসিডিক। কার্বন ডাই অক্সাইডও অ্যাসিডিক, বাইকার্বনেটের এইচটাও কিন্তু অ্যাসিডিক। ঠিক আছে? এই আর কার্বন ডাই অক্সাইড কোথা থেকে বের হয়? আমাদের লাংস থেকে। আর বাইকার্বনেট এগুলা মানে আসে ইউরিনের মাধ্যমে। এটা বের হয় কোথা থেকে আসে? এটা আসে হলো ইয়ের থেকে তোমার, আমরা যে ইউরিনেট করি, কিডনি যে ইউরিনেট করে, এদের থেকে তোমার এই ইয়ে হয়, কি বলে এটাকে, ইউরিনের মাধ্যমে এই বাইকার্বনেট বের হয়ে যায়। হ্যাঁ, মানে এইচ বের হয়ে যায় ইনক্লুডিং কার্বনেট, এটাকে টোটালি বলা হয় বাইকার্বনেট। তো আমাদের বডি মানে ভারসাম্য রক্ষা করে কিভাবে? ধরো আমাদের বডিতে কোনো কারণে যদি মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। রেসপিরেটরি অ্যাসিডোসিস কি কেন হবে? কোনো কারণে যদি বডি মানে শ্বাস প্রশ্বাস কমে যায়, অথবা স্লিপ অ্যাপনিয়া হতে পারে, তারপরে তোমার মানে সিওপিডি হতে পারে, অ্যাজমা হতে পারে। এসব কারণে আমরা কিন্তু কম, আমাদের এই যে অ্যালভিওলাইতে মিউকাস জমে যায়। ফলে কি হয়, আমাদের বডিতে যেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা আমরা মানে নিঃশ্বাসের সাথে বের করতে পারি না, আমাদের রেসপিরেশন কমে যায়। আর ফলে কি, কার্বন ডাই অক্সাইড বডিতে রিটেইন করতে থাকে। মানে কি, অ্যাসিডিক, বডিটা অ্যাসিডিক কন্ডিশনে যেতে থাকে। তো এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের ইউরিনেশনের মাধ্যমে হাইড্রোজেন আয়ন বের করে দেয়। মানে রেসপিরেটরি প্রবলেমটাকে সলভ করে হলো মেটাবলিক ওয়েতে, আবার মেটাবলিক ওয়েটা সলভ করা হলো রেসপিরেটরি ওয়েতে। আমি কি বুঝতে পারছি সাদিয়া এই কথাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হলো এই যে CO2 এবং এই যে পিএইচ এবং বাইকার্বনেট, এগুলা আমরা আমরা কেন শিখি? কারণ আমাদের বডি যখন ইমব্যালেন্স কন্ডিশনে যায়, বডি সবসময় তাকে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে। কোনো কারণে ধরো কিডনি ফেলিওর হয়ে গেল, তার মানে কি, বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট বের হচ্ছে না, মানে কি হাইড্রোজেন আয়ন বের হচ্ছে না। তখন তোমার বডিতে অ্যাসিডিটি তৈরি হয়, অ্যাসিডিক কন্ডিশনে চলে যায় বডি, অ্যাসিডিটি না, অ্যাসিডিক কন্ডিশনে চলে যায়। এইটা আবার লাংস কম্পেনসেশন করে। কম্পেনসেশন মানে একটা গ্রাউন্ড, নরমাল গ্রাউন্ডে আনার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তো এটা আসলে ম্যাথ করার মাধ্যমে দেখলে ইজি হয়। চলো আমি একটু এইভাবে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা আম, প্রথমেই আমরা দেখবো যে পিএইচ এর মান। দেখো এখানে কোশ্চেন আছে কিছু। প্রথমেই দেখি আমরা পিএইচ এর মান 7.25। তো আমরা জানি পিএইচ এর নরমাল রেঞ্জ কত, 7.35 টু 7.45। এদের এখানে তিনটা ইয়ে দেওয়া আছে, তিনটা মানে স্টেপ দেয়া আছে যে এইভাবে আমরা করি। প্রথমেই দেখি পিএইচ এর মান। পিএইচ এর মান কি, এ নাম্বার কোশ্চেনে নরমাল রেঞ্জ আছে নাই, মানে এখানে আছে, মানে 7.25, মানে কি অ্যাসিডিক সাইডে আছে। এরপরে আসি হলো বেজ, বেজ হলো 55। এইটা আছে, এটাও কিন্তু দেখো যে উপরে এ, এ মিন্স অ্যাসিডিক, মানে 45 এর পাশে। তার মানে কি, পিএইচ, সরি, কার্বন ডাই অক্সাইডও আছে তোমার অ্যাসিডিক সাইডে। তারপরে আসি হলো বাইকার্বনেট হলো 25, বাইকার্বনেট আসলে মাঝখানে নরমাল রেঞ্জের ভিতরে আছে। এখন কথা হলো এই যে, এখন আমরা কি করব, ম্যাচ উইথ প্যারামিটার। আমরা প্যারামিটার যদি ম্যাচ করি, দেখো পিএইচ আছে হলো অ্যাসিডিক সাইডে, কার্বন ডাই অক্সাইড আছে হলো অ্যাসিডিক সাইডে। তার মানে কি, তার মানে এই প্রবলেমটা মাস্ট 100% রেসপিরেটরি অ্যাসিডোসিস ইন্ডিকেট করে। সাদিয়া কি আসো? সাদিয়া রেসপন্স করে, এটা জি কিন্তু ভাই আছি। ইম্পর্টেন্ট। দেখো
এই যে পিএইচ এর কথা বলছি, পিএইচ এবং কার্বন ডাই অক্সাইড দুইটাই কি অ্যাসিডিক সাইডে না? তার মানে প্রবলেমটা কি? রেসপিরেটরি লাংস এর প্রবলেম। প্রবলেমটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই প্রবলেমটা দ্বারা পেশেন্টের কি ইন্ডিকেট করে? পেশেন্টের কোন ধরনের লাংস এর কি ধরনের প্রবলেম ইন্ডিকেট করে বলো তো? রেসপিরেটরি অ্যাসিডোসিস বলে দিছি। তোকে বলতে পারবা এই এই প্রবলেমটা যে মাত্র এই জিনিসটা বললাম, এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, এর দ্বারা সম্ভাব্য কি প্রবলেম ইন্ডিকেট করে লাংসের? ওই যে সিওপিডি ভাইয়া, সিওপিডি হইতে পারে। সিওপিডি, অ্যাজমা, ডিউ টু এনি রিজন মা পেশেন্টের রেসপিরেশন স্লো হয়ে গেছে, তাই জি না? ভাই, শ্বাসকষ্ট। এই জন্যই তো নাকি? কোশ্চেন কিন্তু শ্বাসকষ্ট বলা যাবে না। হ্যাঁ, মানে ডিউ টু এনি রিজন স্লো রেসপিরেশন, লো রেসপিরেশন বা স্লো এন্ড লো রেসপিরেশন হয়ে গেছে, যে কারণে এটা অ্যাসিডিক, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন কথা হইলো এবার আসলে বাইকার্বনেট, এবার তাহলে আমরা ম্যাচ উইথ প্যারামিটার আমরা দেখলাম। এবার আসলে এটা কি কম্পেনসেশন নাকি আনকম্পেনসেশন নাকি পার্শিয়ালি কম্পেনসেশন? কম্পেনসেশন, আনকম্পেনসেশন এবং পার্শিয়ালি কম্পেনসেশন, এই তিনটা শব্দের একটু মিনিংটা একটু বলি। যে ভিডিওটা যেহেতু দেখছো তো কিছুটা আইডিয়া তো হওয়া উচিত অ্যাট লিস্ট। এটা কালকে বলছিলাম, বাট কালকে খুব একটা বুঝো নাই, আমারও মনে হয়েছে। তো এই জন্য ভিডিওটা দেখতে বলছি, আজকে আর একটু বুঝাই। কম্পেনসেশন মানে কি? কম্পেনসেশন মানে যখনই আমরা পিএইচ যদি নরমাল রেঞ্জের ভিতরে থাকে তবে সেটা কম্পেনসেশন বা ফুললি কম্পেনসেশন একই জিনিস। অনেক জায়গায় ফুললি কম্পেনসেশন, যেটা ফুললি কম্পেনসেটেড বা কম্পেনসেশন সেটাই কম্পেনসেশন, একই জিনিস। পিএইচ যদি নরমাল রেঞ্জের ভিতরে থাকে তবে সেটা কম্পেনসেটেড বা কম্পেনসেশন, ঠিক আছে? পিএইচ যদি নরমাল রেঞ্জে না থাকে তখন সেটা সেটা হলো আনকম্পেনসেশন। কম্পেনসেশন মানে কি? কম্পেনসেশন মানে হইলো যে বডি এই যে অ্যাবনর্মাল কন্ডিশনে গেছে, বডি বডির কোনো একটা পোর্শন, হয় কার্বন, হয় লাংস নাইলে বাইকার্বনেট, কোনো একটা চেষ্টা করতেছে বডিটাকে নরমাল কন্ডিশনে আনার, এটা হলো কম্পেনসেশন। আনকম্পেনসেশন মানে বডি এমন কিছুই করতেছে না, কোনো মানে বডিকে নরমাল করার, নরমাল নিউট্রাল স্টেটে আনার কোনো চেষ্টাই করতেছে না, এটা হলো আনকম্পেনসেশন। আর পার্শিয়ালি কম্পেনসেশন মানে হলো কোনো একটা সাইড চেষ্টা করতেছে বডিটাকে, হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস হইলে এটা মানে কি বলে বাইকার্বনেট বাড়ায়া দিয়ে রেসপিরেটরি অ্যাসিডোসিস হইছে, মানে এই এই কি বলে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, এটাকে অ্যালকালিটিক মানে কিডনি কি করবে তোমার, বেশি করে ইউরিন বের করে দিয়ে তোমার বডিটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, এইভাবে এইভাবে কম্পেনসেশন করে। আর আরেকটা বিষয় হলো মনে রাখবা, পার্শিয়ালি কম্পেনসেশনে তিনটা ভ্যালুই অ্যাবনর্মাল থাকে, এটা লিখে রাখো। গতকালকে বলছিলাম যে পার্শিয়ালি কম্পেনসেশনে তিনটা ভ্যালুই অ্যাবনর্মাল থাকে, এটা কি বলছিলাম গতকালকে? এটা হলো একটা শর্টকাট ওয়ে মনে রাখার। আমরা একটু কোশ্চেন প্র্যাকটিস করে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তাইলে আমরা বলছি এই প্রবলেমটা, প্রথম কোশ্চেনের প্রবলেমটা পাইছি কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার আসি হলো বাইকার্বনেট হলো 25, বাইকার্বনেট আসতে হলো 25। দেখো একমাত্র বাইকার্বনেটই নরমাল, আর উপরের ক্ষেত্রে বাকি দুইটা পিএইচ অ্যাসিডিক, কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এই আমরা কি বলছি শুরুতে, পিএইচ যদি নরমাল রেঞ্জে থাকে তবে সেটা কম্পেনসেটেড। তাহলে এখানে কি পিএইচ কি নরমালে আছে? সাদিয়া, নরমালে নাই। তার মানে কি এটা আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমি কি বুঝতে পারছি সাদিয়া? জি ভাই। যদি বুঝে থাকো তাহলে পরেরটা বলো তো সাদিয়া, বলো। এগুলো কি প্র্যাকটিস করছিলা তৌকির সবগুলা? সাদিয়ার পরে ভাইয়া আমি করছি। তৌকির থেকে জানতে চাবো, দেখি সাদিয়া বলো। 2 নাম্বারটা, বি নাম্বারটা, পিএইচ 7.57 কোন সাইডে যাবে বলো, তুমি একটা আমাকে বুঝাও। অ্যালকালিসিস। তুমি একটা খাতা কলম নিয়ে বসো, এই জিনিসটা আঁকো, মানে বেস সাইডে যাবে, ওকে। পিএইচ যাবে বেস সাইডে, তারপরে কার্বন ডাই অক্সাইড কোথায় যাবে? বি। বিতে, মানে কি বেস, তাহলে হ্যাঁ মানে ওকে, তাহলে কার্বন ইয়েতে যাবে বেজে, ওকে। তারপরে
দেখো তো বাইকার্বনেট আছে কত? হ্যাঁ 22 22 এতে এতে আছে। তাহলে এইখানে যে প্রবলেমটা, এই প্রবলেমটা কোন ধরনের প্রবলেম? রেসপিরেটরি অ্যালকালোসিস ওকে, রেসপিরেটরি অ্যালকোহলিস। এটা কি কম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড? হ্যাঁ আনকম্পেনসেটেড ইয়েস। কেন এটা আনকম্পেনসেটেড? কারণ পিএইচ ওই নরমাল যে রেঞ্জে নাই। CO2 আর এইচ ভাই নরমাল জেনে আর CO2 আর এইচ এর মধ্যে একটা নরমালে আছে ওকে, যদি এভাবে মনে রাখতে পারো। আম, জানি না, এটা এটা কি লাবণী শিখাইছে? জি ভাইয়া ওকে, তাইলে আমি আর এখানে আর কোনো কিছু অ্যাড করবো না, কারণ এটা এক একজন এক এক রকম ভাবে শিখে। তবে আমারটা শিখতে যায়, তুমি অরিজিনালটাই যদি বলে যাও আমারটা হইলেই হইলো। এটা আনকম্পেনসেটেড, অবশ্যই আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকোহলিসিস। আচ্ছা, সিনেমাটা বলো তো, তৌকির। এটা হলো ভাইয়া মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যাসিডিক 39 ওকে, বাইকার্বনেট 19। ইয়েস, মেটাবলিক অ্যাসিড। এটা কি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড? আনকম্পেনসেটেড। আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ডি নাম্বার বলো তো সাদিয়া। অঙ্ক করেই নাই ও। তোমাদেরকে আরেকটা জিনিস, সাদিয়া, ম্যাথটা করতে থাকো, একটু তাড়াতাড়ি করো। বলে দেই, এই যে আমরা যে একটু আগে কথা বললাম না, কোশ্চেন তোমরা ম্যাথ আসলে পারবা। এই ম্যাথটা যদি আসে এইভাবে দিলে আমার কোনো ডাউট নেই এটা তোমরা যে পারবা না। 100% পারবে, এটা আমি বিশ্বাস করি। বাট প্রশ্নটা এইভাবে নাও হইতে পারে। প্রশ্নটা হয় হলো, পেশেন্টের অ্যাজমা হচ্ছে, পেশেন্ট কি ধরনের প্র্যাকটিস করবে? রেসপিরেটরি প্রবলেম হলে এটাকে মেটাবলিক ওয়েতে ট্রিটমেন্ট করা হয়। মেটাবলিক প্রবলেম হলে রেসপিরেটরি ওয়ে দিয়ে ট্রিটমেন্ট করা। এই জিনিসগুলো আমরা এখানে শিখবো একটু পরে। এই জন্যই গতকালকে তৌকির বলছিলাম যে ডায়াবেটিক কিটোএসিডিকেতে পেশেন্টের কোন ধরনের প্রবলেম হয়? মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এই হুবহু যে কথাটা বলছিলাম, হুবহু এই জিনিসটা আমি অ্যানক্লেক্সের সরি, কোশ্চেন ব্যাংকে পাইছি। সাদিয়া, তৌকির বলো তো পরেরটা, ডি নাম্বার, ডি গুলা দেখো তো হ্যাঁ একটু। রেসপিরেটরি অ্যাসিডোসিস পিএইচ 7.32। ওকে, পিএইচ 7.32, এটা পার্শিয়ালি নাকি ফুললি নাকি আনকম্পেনসেটেড, কোনটা? তৌকির মিলাও ওর সাথে। তোমার কি মনে হয় তুমিও একটা কমেন্টস করতে পারো? ডি নাম্বারটা কি হবে তৌকির? হ্যাঁ কম্পানসেটেড কম্পেনসেটেড, হ্যাঁ পুরোটা বলো। কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, এটা বলতে চাচ্ছো? জি ভাইয়া তাই নাকি? হ্যাঁ রেসপিরেটরি অ্যাসিডোসিস বলছি পিএইচ কি নরমাল? না ভাইয়া পিএইচ তো কম একটু দেখো, কম আচ্ছা আমি একটু বুঝাই বলি, বুঝছি। আমি ভাই একটু আমাকে কিছু দেখো। বলছেন? হ্যাঁ, ডি নাম্বার কি লিখছো, কি কি রাউন্ডে লিখছো ছিল। এটা? এটা হলো, এটা হলো মোটামুটি কম্পেনসেট রেসপিরেটরি অ্যাসিডোসিস। কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস কি বলতেছো?
জি পিএইচ ভাই আমি সেভেন যেটা পয়েন্ট বললাম। থ্রি টু পিএইচ 7.32 এটা কি নর্মাল রেঞ্জে আছে? এটি নর্মাল না অ্যাবনর্মাল? ভাই এটা হ্যাঁ, পার্শিয়াল হবে। এটা পার্শিয়ালি জি ভাই কোনোটাই নরমাল নাই। কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কি এটি বলতেছো না বলছি। বলতেছো? ও এটা বলছিলা তৌকির? আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ কি নাম্বারটা বলো তো সাদিয়া? মেটাবলিক অ্যালকালাইসিস। হ্যাঁ মেটাবলিক অ্যালকালিসিস। বাকিটা বলো, কম্পেনসেশন এগুলো একটু বলে দাও। হ্যাঁ পার্শিয়াল কম্পেনসেটেড। পার্শিয়াল, ইয়েস, পার্শিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা পরেরটা সাদিয়া বলো, বলো পরেরটা কি? ভাই এটা কম্পেনসেট কিভাবে বলবো? এটা 7.55 পার্শিয়ালি কম্পেনসেটেড, অনেক দূরে। পার্শিয়ালি বলছে। হ্যাঁ এটা কি সবগুলো মোটামুটি অ্যাবনর্মাল। পার্শিয়ালি? তো অনেক ই দূরে না? অ্যাবনর্মাল আ- না? আমি তোমাকে বলি দেখো, পিএইচ 7.55 অনেক, বিষয়টা অনেক দূরের না। পিএইচ হলো 7.55 মানে বেদের এখানে। ওকে, ডান। এরপরে আসি হলো কার্বন ডাই অক্সাইড 49 মানে অ্যাসিডিক সাইডে গেল। বাইকার্বনেট হলো 55 মানে বেস সাইডে। তাহলে প্রবলেমটা কি? মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, এটা কি পার্শিয়ালি কম্পেনসেটেড, মানে কি আনকম্পেনসেটেড নাকি কম্পেনসেটেড? অবশ্যই আনকম্পেনসেটেড না, এবারে সেটা আনকম্পেনসেটেডও না। কেন আনকম্পেনসেটেড না? দেখো, মানে এটা বডি ব্যালেন্স করার চেষ্টা করতেছে না, কিন্তু পার্শিয়ালি কম্পেনসেটেড কেন? দেখো, মেটাবলিক অ্যালকালোসিস এটা তো আমরা পাইছি তাই না? পিএইচ 7.55 আর বাইকার্বনেট হলো 55, মেটাবলিক অ্যালকালোসিস পাইছি। কিন্তু এই মেটাবলিক অ্যালকালোসিস যে হয়েছে পেশেন্টের, এটা পেশেন্ট কি করছে? কার্বন ডাই অক্সাইড মানে ধরে রেখে বডিটাকে নরমালাইজ করার, নিউট্রাল বা কম্পেনসেশনের করার চেষ্টা করছে পার্শিয়ালি। এই জন্য এটা পার্শিয়ালি কম্পেনসেটেড। pH 7.55, CO2 49 and bicarbonate 55. এটা হলো partially compensated metabolic alkalosis। বুঝা গেছে? সাদিয়া তোমার কি হয়েছে ভাইয়া এটা? জি ভাইয়া। তোমার কি এটাই আসছে নাকি আমারটা শুনে শুনে বলতেছো খালি? না না ভাই আপনি যেটা আমি তো ওইটাই বলছি ভাইয়া। শোনো, অনেক সময় আমারও ভুল হইতে পারে, বাট এটা কখনো যে এর মানে যে তোমরা আমি পারবে না বিষয়টা। ভাই আমি ওই যে ওই থিওরিটা ওই যে লাবণী যেটা দিছে ওইটা পড়তেছি তো তাই ভাইয়া ওইটার সাথে মিলাইতেছি। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে আর কোনো ডিস্টার্ব করতেছি না, মানে আমি আর ভিন্ন কোনো পদ্ধতিতে যেতেছি না, যেহেতু একটা সাইড দিয়ে বুঝছো, এই জন্য আর কোনো নতুন ভাবে কিছু করতেছি না। তারপরটা দেখি, বলো তো রায়হান, সরি কি বলে, তৌকির। কত নাম্বার এটা? এফ? এফ নাম্বার, হ্যাঁ। এটা হলো আপনার কম্পেনসেট রেসপিরেটরি হুম, কম্পাসেটেড রেসপিরেটরি রেসপিরেটরি, হ্যাঁ, অ্যালকালাইসিস। অ্যালকালোসিস। অ্যালকালাইসিস। আচ্ছা সাদিয়া ঠিক আছে, কি মনে হয়? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আর মাথা খাটাইলাম না। তোমাদের দুজনের মনে হয় যদি ঠিক থাকে তাহলে তো ঠিকই আছে। তাও একটু দীক্ষা নেই তারও, কি বলতেছো? P7, হ্যাঁ কম্পাসেটেড ঠিক আছে। CO2 52, হুম, রেসপিরেটরি, ওকে 52 অ্যাসিডিক সাইডে আছে, বাইকার্বন 32, হুম, রেসপিরেটরি অ্যাসিডোসিস বলছি না, কম্পাসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই তো? হ্যাঁ রেসপিরেটরি অ্যালকালাইসিস, হ্যাঁ অ্যাসিডোসিস। ওকে, কম্পেনসেট রেসপিরেটরি। ওকে, তারপরে এটা নরমাল জি নাম্বার। আচ্ছা এটা কেন, এটা এই দাঁড়াও সাদিয়া, পিএইচ জি ভাইয়া। 7.37, পিএইচ 7.37 হলে আমি তো বেজও ধরতে পারতাম, বাট আমি অ্যাসিড কেন ধরলাম? এটা তো অ্যাসিডের দিকে না, প্রায় এটা ইয়ের দিকে অ্যাসিডের টান দিকে করতেছে। মাঝ বরাবর।
যাক, আমি দেখলাম যে তুমি ভিডিওটা দেখছো কিনা। ঠিক আছে। হ্যাঁ, একদম ইয়া মাঝ আপনি আমারে বরাবর নাই, কনফিউজ করেন কেন? একদম একটু মাঝ ভাইয়া বরাবর বেশি না। 3-5 অ্যাসিড, আর এটা 3-7। ইয়েস, অ্যাসিডিকের সাইডের দিকে আছে এই জন্য। টিক ট্যাক টোটাও পারি আমি, কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় যে ১ নাম্বার কম্পালসেটেড নাকি পার্সিয়াল এটা বললে না? হ্যাঁ, এটা হলো যে তোমার কি কম্পেনসেটেড, কম্পেনসেটেড বলছে অলরেডি। দেখি ফারহানা লাস্টেরটা বলো, শেষ ভালো যার সব ভালো তার। আবার কোনো ভালো না। আরে টাকার ঝনঝনানি বলো, 6 তারিখ এক ফ্যামিলির থেকে। বলো। আমাদের আর স্টুডেন্ট কই? আজকে জানি না, সবাই দিন দিন কমতেছে। দেখ, আচ্ছা PX তো স্বাভাবিক আছে, CO2 হচ্ছে স্বাভাবিক, PO2 এটা কি মেটাবলিক অ্যালকাইলোসিস? আর এটা তো নর্মাল আছে। মেটাবলিক অ্যালকালোসিস, এটা কি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড? কম্পালসেটেড, এটা ফুললি কম্পালসেটেড। এটা হ্যাঁ, কম্পালসরি। ফুললি, হ্যাঁ ঠিক আছে, যাক তাহলে বুঝছো। এটাই দেখার ছিল। আর বাকিগুলা আরো কিছু কোশ্চেন আছে, হ্যাঁ তোমাদেরকে আমি বলে দিব। আর এইখানে এই জিনিস যেগুলা যে তোমার উপর নিচে, এগুলা দেখলে পাগল হয়ে যাবা, মাথা উল্টায় যাবে। জাস্ট দেখো, ওই যে পিএইচ নরমাল থাকলে পার্শিয়ালি রেসপিরেটরি হাইজেট বহুত কিছু আছে। আর ইয়েস, তৌকির যেটা বলছে এটা হলো রোম। রোম রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। দেখো, কম্পেনসেটেড অ্যাসিড বেজ স্ট্যাটাস ইন অ্যাসিডিক স্টেট, কিডনি এক্সক্রিট হাইড্রোজেন আয়ন এন্ড রিঅ্যাবসর্ব বাইকার্বনেট হোয়াইল রেসপিরেটরি সিস্টেম গিভস। এটা দরকার নেই, এটা যাই হোক, first second। এই যে এটা হলো ঠিকঠাক তো, বুঝছো? এটা না শিখি দরকার নাই, এটা প্রয়োজন নাই। এই কোশ্চেনটা করো তো, এই দ্রুত কয়েকটা দেখে বুঝতে পারবো যে কত কি অবস্থা। কি ভাইয়া এটা কেউ বলবে নাকি? হ্যাঁ বলো, বলো, সমস্যা নেই তো, বলো দেখি। ও, এটা তো লিখে আপনার মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেটেড আনকম্পেনসেটেড কিছু একটা বলো। ও, আনকম্পেনসেটেড উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, ইয়েস। আচ্ছা, এরপরে আসিল, হ্যাঁ ঠিক আছে, পরেরটা বলো। এটা দেখি, বলো সাদিয়া। এই পেশেন্টকে আপনার সোডিবো লাগাইতে হবে, রিবেদারও লাগাইতে হবে, দুইটাই। হ্যাঁ। কিন্তু ভাইয়া জানেন এত যে কোশ্চেন করলাম কোনোদিন আমি এই পার্সিয়াল ফুললি কম্পালসেটেড এগুলা দিয়ে কোশ্চেন পাইনি। হ্যাঁ, এবিজি থেকে কোয়েশ্চেন আসে না ভাই। না, আইসা বলে কি করবা পরে, এই জন্য শিখতে হবে। এই সাদিয়া কি আসো নাকি? কথা বলো না। সাদিয়া আসলে কথাই বলে না। কিছু একটা বলো সাদিয়া, সালসাবিল।
এই সাদিয়া ও কি করে আমি বুঝলাম না কিছু। তো মানে লাইনে নাই ভাইয়া। ও আচ্ছা বলো তো তৌকির তাহলে। এটা হলো আপনার এই যে পার্শিয়াল কম্পেনসেট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। ফারহানারও কি তাই মনে হয়? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। পার্শিয়ালি কম্পালসরি টাইম এটা বলে গেল পরেরটা দেখো। আমি এবিজি ক্লাস করাইছি আমার হসপিটালে। ও এই অ্যানক্লেক্স পড়ার পরে হ্যাঁ, এবিজি আরে ইসিজি পুরো আরে টিম চমৎকার, প্রেজেন্টেশন করাই। খুবই ভালো খুবই ভালো, ভালো লাগলো শুনে। এ এই মানে ইসিজি কি এর আগে পড়ছিলা নাকি মানে অ্যানক্লেক্স পড়ার পরে? এর আগে পড়ছি আমি যখন 2021-এ জয়েন করছিলাম হসপিটালে, তখন থেকেই কার্ডিওলজি ইসিজি ডক্টরের বইগুলা পড়তাম। তখন ওটা মনে হইতো যে যদি নিজের কিছু পড়তাম তাহলে লাভ হইতো। তারপর এমপ্লেক্সে আসার পর বুঝলাম যে না, ডক্টরের বই পড়ে লাভ নেই, নিজের পড়াই পড়ি। আচ্ছা আচ্ছা। আমি যেটা জানতাম না এমপ্লেক্স, তখন ডক্টরদের বই সাদিয়া কি আছে? দেখি সাদিয়া কি আবার দিছে, নতুন কিছু দিছে ভাইয়া? হুম। এটা কি নতুন একটা রিডিং দিছেন? হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা দিছি। কে বলবে, বলবো না? ভাইয়া আমি বলো। ছিলাম না, আমার বারবার ফোন আসতেছে তো হসপিটালে একজনের জন্য ভাইয়া। ও আচ্ছা এ, আচ্ছা বলো। তো আগে ভাইয়া শুনতেছেন? হ্যাঁ বলো। আমার একটা পেশেন্ট, মানে ওনার ক্রনিক হাইপোনেট্রিমিয়া, বুঝছেন? হুম 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 তখন এন্ডোক্রাইনোলজি একজন আসলো। হুম তো উনি কর্টিসল করতে দিছে ওনাকে, আর দিল অ্যাড্রেনাল ক্রাইসিস আছে কিনা ওইটা দেখতে বলছে। হুম হুম। আর বলে গেছে যে যদি একিউট হাইপোনেট্রিমিয়া থাকে তাহলে এনকেফালোপ্যাথির কারণে হয়, আর যদি ক্রনিক হয় তাইলে সেটা দেখার জন্য আমাদের ওই যে অ্যাড্রেনাল ক্রাইসিস এবং কর্টিসলটা দেখতে হবে। ইয়েস। তো ওইটা এন্ডোক্রাইনোলজি বলে গেল আর কি। এন্ডোক্রাইনোলজি পড়ার সময় ছিলা তুমি? হ্যাঁ আমি ছিলাম। রিলেট করতে পারছো যখন বলছে এটা? হ্যাঁ পারছি। মানে এটাই দরকার আসলে। শুধু পড়ে খালি মানে পুলকিত হওয়ার লাভ নাই। যদি নাই বুঝা যায়, আমার ভাল লাগে জানো? যখন আমি এরকম কিছু বুঝতে পারি এটা আমার খুবই ভাল লাগে। মানে এটা worth it মনে হয়। তো এই যে আমাদের যে মেডিকেল অফিসার ডক্টররা, হুম, হুম, ওনাকে সারাদিন আপনার 3% এনএসিল জোরাই রাখছে, বুঝছেন? হুম, তো একটা পেশেন্টকে তো উনি বলছে, ডক্টর এসে বললো আর কি, কনসালটেন্ট, যে এত লং টাইম কাউকে এত সোডিয়াম দেওয়া ঠিক না, হুম, হুম, আপনারা আগে তো এগুলো ইনভেস্টিগেশন করবেন, হুম, হুম। মানে কজেসটা ধরতে হবে কোথা থেকে কি প্রবলেম। রাইট, রুট শুধু কজ। শুধু একটা অ্যাবনর্মাল আসছে, শুধু সারাদিন এনএসিএল জুড়ে সিম্পটোমেটিক। রাখবেন, যদি পেশেন্ট বাংলাদেশে কিন্তু সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট বেশি চলে, যেটা আসলে কোনো লাভ হয় না। ক্ষতি হয় ভাই। এই হ্যাঁ, এখন যদি ওর লবণের পরিমাণ বেড়ে যেত তাহলে কি? যেমন হ্যাঁ, যেমন ধরো যে কথাটা বললে না, যেমন ধরো কি আমি লবণের শরবত খেয়ে আসলাম। তা আমার তো এমনি বাড়তি থাকবে। তাই না? এখন এই জন্য কি আমাকে লবণ কমার ওষুধ দিবে? একটা জিনিস ভাইয়া, আমরা সামান্য এনক্লেক্স করে যদি এগুলো রিলেটেড করতে পারি, ওরা এমবিবিএস 5 বছর পড়ছে, এই নর্মাল জিনিস কি মানে রিলেটেড করা যায় মেডিকেল এটা থাক, এটা অফিসার? রেকর্ড হইতেছে তো এইভাবে বলো না।
তুমি যেটা বলছো আমি রিলেট করতে পারছি। এই সাদিয়া কি ব্যাপার? এটা বলো দেখি, তৌকির বলো। ও ব্যস্ত মনে হয়। এটা হলো ফুললি কম্পেনসেটেড আছে মেটাবলিক অ্যাসিডোসিস। কম্প্রেসেড মেটাবলিক অ্যাসিডোসিস, ইয়েস। আচ্ছা, এইটা কয়েকটা কোশ্চেন আছে তোমাদের চ্যাপ্টারের লাস্টে আছে, এটা আমি দিয়ে দিবনি, হ্যাঁ? ওই যে আপনার যে ওই যে রেকর্ড ক্লাস গুলো আছে না, হুম, হুম। একটু সাউন্ড বাড়াই করা যায়? ওই যে মাঝে মাঝে আমি যখন শুনি মানে সাউন্ড কম থাকে। আচ্ছা, আমি কিন্তু এখন ইয়ারফোন একদম মুখের কাছে এনে কথা বলতেছি, বুঝছো? উম, মাঝে মাঝে জিমে গেলে ওই রেকর্ড ক্লাস গুলো শুনি, তখন লাগে। ও, হুম। তো কি চলো। ফারহানা তো চুপচাপ কি? পারে এগুলো পারে। ফারহানা ফারহানা পারে বলে একটু না, ফারানাও পরিশ্রম করছে, বুঝছো? অবশ্যই পরিশ্রমের ফল ইনশাল্লাহ ভালোই হবে। তো চলো, আমরা এই তিনটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? পেজ নাম্বার 274, এই তিনটা লাইন একটু অ্যাটলিস্ট পড়ো। এগুলো সবগুলাই তোমাদের অলরেডি আমি মুখে মুখে বলে দিছি, তাও একটু একটু বলে দিই। কম্পোজিশন ইন অ্যাসিডিক স্টেট, কিডনি এক্সক্রিট হাইড্রোজেন। আচ্ছা, এগুলা কিন্তু কালকে বলছি। রেসপিরেটরি অ্যাসিডোসিস কি কি কন্ডিশন হতে পারে এটা মুখে বলে দিলাম, সেটা পাওয়া যায় প্রায়। এটা কিন্তু সেন্স খাটাইতে হবে, কেন জিনিসটা কোনটা আগে পড়ে কোনটা কি, এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এবার আসি হলো যে compensation in acidic state, kidney excrete hydrogen ion and use bicarbonate, while respiratory system gives off carbon dioxide. In alkalotic state, kidney excrete bicarbonate and respiratory system retains carbon dioxide. Metabolic, এই যে দেখো, অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই অ্যালকালোসিস, মানে বডি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে এটা মানে নিউট্রাল করার চেষ্টা করে হলো অ্যালকালোটিক ওয়েতে। এন্ড অ্যালকালোটিক হয়ে গেলে বডি এটা কম্পেনসেশন হয় হলো অ্যাসিডিক ওয়েতে, মানে নর্মাল একটা গ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা করে। মেটাবলিক প্রবলেম কম্পেনসেটেড বাই রেসপিরেটরি ওয়ে, রেসপিরেটরি প্রবলেম কম্পেনসেটেড বাই মেটাবলিক ওয়ে। আবার মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস কম্পেনসেটেড বাই রেসপিরেটরি অ্যাসিডোসিস। এটা একটু অবশ্যই একটু বোঝার চেষ্টা করো পরে। রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেটেড বাই মেটাবলিক অ্যাসিডোসিস। In compensated acidosis or alkalosis, always identify with the change which occurs first. এবার আসলে মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ কি কি? সবার আগে দেখো ডায়াবেটিক কেটোএসিডোসিস। কেন ডায়াবেটিক কেটোএসিডোসিস? কারণ কিটোনস আর অ্যাসিডিক। রিমেম্বার এন্ডোক্রাইনোলজিতে পড়ানো হয়েছিল কিটোনস আর অ্যাসিডিক। দ্যাট ইজ হোয়াই এই রেনাল ফেলিওরে বা কিডনি যখন ওই ইউরিন আউটপুট করতে পারে না, এইচ প্লাস আয়ন, তারপরে তোমার কি বলে ওই কিটোনস, এগুলো অ্যাকুমুলেট হয়ে যায় বডিতে, যার ফলে পেশেন্ট কি করে অ্যাসিডিক স্টেট আরো বাড়তে থাকে, এর জন্য ডিকে তে অ্যাসিডোসিস হয়, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। ইউরেমিয়া, রেনাল ফেলিওর একই, কিডনি কেন রেনাল ফেলিওরে এগুলো হয়? কেন কিডনি আনাবল টু প্রডিউস বাইকার্বনেট এন্ড এক্সক্রিট হাইড্রোজেন আয়ন, এটা তৈরি বের করতে পারে না। স্টারভেশন, কেন মানে খালি পেট থাকলে এই মানে অ্যাসিডোসিস হয়, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, কি মনে হয়? বলতে পারবা কেউ? কেন স্টারভেশনে অ্যাসিডোসিস হয়? স্টারভেশনে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়। এটা এক্স্যাক্টলি, এইটা একটা আছে। আচ্ছা, ফারহানা কি এরকম কোনো কোশ্চেন পাইছিলা? ফারহানা মনে মনে পড়ে কিনা অ্যাসিডিক স্টেটে মানে অ্যাসিডোসিসে হাইপার ক্যালোমিয়া হয় নাকি হাইপোক্যালোমিয়া হয়? বলতে পারবা কেউ? এটা হাইপার ক্যালেমিয়া, মেটাবলিক ইয়েস, অ্যাসিডোসিস। ভেরি গুড।
তৌকির বলতে পারবা কেন হাইপার ক্যালেমিয়া? ও, একটু মাথা ওই খাটাও। যে মেটাবলিক অ্যাসিডোসিসে হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডে কেন হাইপার ক্যালেমিয়া? ইয়ে কিটোন বেড়ে অ্যাসিডোসিস হয়। বা ডায়াবেটিস কিটোসিসে দেখছি এটা হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমাদের এটা এর আগেও কিডনি তো বলছি। ফেলিওর থাকে। আমাদের বডির যে সেলগুলো আছে না, আমাদের এই যে শিফটিং হয়, এই যে তোমার এই কি বলে এই হাইড্রোজেন আয়ন আমাদের শরীরে যখন অ্যাসিডোসিস হয়, তখন আমাদের এই যে এইচ প্লাস আয়ন, যেটা মানে হাইড্রোজেন আয়নটা বডিতে বেড়ে যায়। এটা মানে তো এইচ প্লাস মানেই তো অ্যাসিডিক, তাই না? কারণ এইচ প্লাস মানেই তো অ্যাসিডিক, এটাই ইন্ডিকেট করে মেটাবলিক অ্যাসিডোসিস। এই বডিতে যখন অতিরিক্ত এইচ প্লাস হয়, মানে ঢুকে যায়, তখন এটা আমাদের সেলের ভিতরে ঢোকা শুরু করে। আর পটাশিয়াম কই থাকে, সেলের ভিতরে নাকি সেলের বাইরে? এই তোমরা তো কেমিস্ট্রি কি ভুলে গেছো নাকি আল্লাহই জানে। বললাম যে এই যে মানে যখন তোমার এই আমাদের বডি যখন ইউরিন আউটপুট করতে পারে না, মানে এইচ প্লাস, তারপরে কিটোনস বেড়ে যায়, মানে কি সবই তো অ্যাসিডিক কন্ডিশন বাড়াইতেছে, তাই না? অ্যাসিড এটা তো যখন বডিতে অতিরিক্ত হয়ে যায়, তখন এই এইচ প্লাস আয়নটা আমাদের সেলে চলে যায়। আবার সেলে থাকে কি পটাশিয়াম। এই পটাশিয়াম যখন আমাদের সেলে যখন একাধিক মানে পজিটিভ চার্জ থাকে, তখন কি করে ওই ওই সেলের ভিতরে ব্যালেন্স রাখার জন্য পটাশিয়াম আবার সেল থেকে বের করে দেয়। মানে পটাশিয়াম যায় কই, বের হয়ে চলে আসে তোমার ভেসেলে, তখন এই হাইপার ক্যালেমিয়া হয়ে যায়। এরপর ছিল লিভার ফেলিওর, তারপরে বিলিয়ারি ড্রেনেজ, ডায়রিয়া। ইয়েস, ডায়রিয়াতেও তোমার হয়, এই কি বলে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। ডায়রিয়াতে কেন হয়, এটা এই কোশ্চেনটা আমি পাইছি। ডায়রিয়াতে কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয়? লস হয় না, অ্যাসিড লস হয় না ডাইরের সাথে লোয়ার পোর্শন থেকে। আর ফারহানা? আর ভমিটিং এ তো হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হয়। হ্যাঁ, ভমিটিং আর এ কি হয়, মানে অ্যাসিডিক কন্টেন্ট হাইড্রোক্লোরিক বের হয়ে যায়। আর যার কারণে ডায়রিয়াতে অ্যালকালোসিস কি হয় হয়, ডায়রিয়াটা হয় কি স্টোমাক থেকে নাকি ইন্টেস্টাইন থেকে? ইন্টেস্টাইন থেকে ডিরেক্ট অ্যাসিড লস হয়। ইয়েস। না না, আমাদের ইন্টেস্টাইন হলো বেজ থাকে, ইন্টেস্টাইনে থাকে হলো বেজ, মানে অ্যালকালাইটিক। ডায়রিয়া যখন হয় তখন ইন্টেস্টাইন থেকেই তো বের হয়ে আসে, তাই না? এই জন্য বেজ বের হয়ে গেলে বডিতে থাকে কি অ্যাসিড, মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর তাহলে এটা তো গেল, তারপরে শকেও এই জিনিসটা হয়। ফাইন্ডিংস কি? মোস্টলি যদি আমি তোমাদেরকে এক কথায় বলতে চাই, মোস্টলি নিউরোলজিক্যাল সিমটম দেখা দেয়, লিখে রাখতে পারো এক কথায়। সবগুলো দেখো নিউরোলজিক্যাল সিমটম রিলেটেড। মেটাবলিক অ্যাসিডোসিসে সব, এই যে দেখো ডিকে তো তোমার পেশেন্ট কনশাস লেভেলে কমে যায়, নাউসিয়া ভমিটিং হয়, হেডেক হয়, অল্টারড লেভেল অফ কনশাসনেস, ট্রেমরস, কনভালশন, কোমা, সবই নার্ভাস সিস্টেম রিলেটেড নিউরোলজিক্যাল সিমটম দেখা যায় এক কথায় যদি বলতে চাই। আমরা অলরেডি ট্রিটমেন্ট বিষয়ে জেনে গেছি। পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন করবে কি দিয়ে? মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস প্রবলেমটা কিভাবে সলভ করবে? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। রেসপিরেটরি অ্যালকালোসিস ওয়েতে। এর ভিতরে একটা আছে হলো তোমার, প্রথমেই আছে হলো সোডিয়াম বাইকার্বনেট অ্যালকালাইন। তারপর হলো মনিটর ফর হাইপার ক্যালেমিয়া, কারণ ওই যে সেলে যে তোমার হাইড্রোজেন আয়ন চলে যায় না, আবার ওই সেলে থাকে আবার পটাশিয়াম কি এক্সট্রা পজিটিভ আয়ন থাকার কারণে সেল থেকে বের করে দেয় পটাশিয়ামকে। এই জন্য আমরা পটাশিয়ামের লেভেল চেক করতে হবে। সিজার প্রিকশন, কারণ নিউরোলজিক্যাল ফাইন্ডিংস থাকে এখানে। অ্যালকালাইন মাউথ ওয়াশ, ইনটেক এন্ড আউটপুট, এগুলো চেক করতে হয়।
এবার আসলে মেটাবলিক অ্যালকালোসিস, কারণটা কি? সিভিয়ার ভমিটিং। কেন? অলরেডি বলে ফেলছি কারণ। কারণ আমাদের ইন্টেস্টাইনে অ্যালকালাইন থাকে, ইন্টেস্টাইন থাকে অ্যালকালাইন। তো ভমিটিং যখন, সরি, স্টোমাক, স্টোমাক থাকে হইলো অ্যাসিডিক। ভুল বলতেছি, ইন্টেস্টাইনের কথা মনে করতেছিলাম। স্টোমাক থাকে হইলো অ্যাসিডিক। এখন এই বমির মাধ্যমে যদি অ্যাসিডই ফেলে দেয় তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে কি? অ্যালকালাইন না? এই জন্য সিভিয়ার ভমিটিং কিন্তু মানে মেটাবলিক অ্যালকালোসিস করে। তারপরে সেম একই রকম ভাবে অ্যানজি সাকশনিং, ইন্টেস্টাইন, যেহেতু অ্যানজিটিভ তো আমাদের স্টোমাকেই যায়, সাকশন করার সময় স্টোমাক কন্টেন্ট বের করে নিয়ে আসে, মানে অ্যাসিডিক কন্টেন্ট বের করে নিয়ে আসে, ফলে বাকি থাকে অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এক্সেস ইনটেক অফ সোডিয়াম কার্বনেট, কারণটা কি? কারণ এরা হলো অ্যালকালাইন প্রোডাক্ট। যদি বেশি পরিমাণ কেউ যদি অ্যান্টাসিড ট্যাবলেট খায় না, তাদের কিন্তু এই মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। তো ডায়াবেটিক্স থেরাপি, লাইক ডায়াবেটিক্স থেরাপিতে যে ডায়াবেটিক্স এর সাথে মানে কিডনি কি বের করে দেয়? হাইড্রোজেন আয়ন বের করে দেয়, তখনও মেটাবলিক অ্যালকালোসিস হয়। ফাইন্ডিংস কি? নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া। ভেরি ইম্পর্টেন্ট সাইন, নামনেস এন্ড টিংলিং অফ এক্সট্রিমিটিস, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই কেন এই মেটাবলিক ক্যালকুলাসে এই যে এই নামনেস অফ টিংলিং অফ এক্সট্রিমিটিস, কারণ এখানে ক্যালসিয়াম রিলিজ করে, সাডেনলি এরা ক্যালসিয়াম রিলিজ করে দেয়, এই জন্য ব্র্যাডিকার্ডিয়া হয়, টিটানি হয়, ব্র্যাডিপনিয়া, হাইপোক্যালেমিয়া এটসেট্রা। ম্যানেজমেন্ট কি? মনিটর হাইপোক্যালেমিয়া। দেখো এখানে সবচেয়ে ডেডলি কোনটা? যতগুলো সিমটমস, হাইপোক্যালেমিয়া, হাইপার এন্ড হাইপো বোথ ডেঞ্জারাস, এই জন্য সবার আগে এটা দিচ্ছে। রিপ্লেস ইলেকট্রোলাইট লস, সিজার প্রিকুয়েশন, ইনটেক আউটপুট, ক্যালসিয়াম গ্লুকোনেট, আইভি ফ্লুইডস এটসেট্রা। এরপরে আসি হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস, যেগুলো এতক্ষণ মুখে বলছে এগুলা। রেসপিরেটরি অ্যাসিডোসিস কেন হয়? কারণ পেশেন্টের রেসপিরেশন লো অ্যান্ড স্লো হবে, ঠিক আছে? এই কারণে। দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা, খালি পড়াই যাইতেছি। অনেকগুলো স্লাইড বাকি আছে, একটু দেখায় দিই। দেখো এই ডায়াবেটিক কিটোসিসের প্যাথোফিজিওলজিটা আবার চলে আসছে। কয় মিনিট স্যার? আমরা কি শেষ করতে পারবো ব্রেকের আগে? ওরে বাবা, 17 মিনিট, এখন অনেক সময়। এই সবাই কি আসছো? সবাই এত সাইলেন্ট আজকে। সাদিয়া, সাদিয়া যাই না, ফারানা নাই। আচ্ছা, না থাকলে আমি বলি। ভাইয়া আমি কনফারেন্স দিতে পারতেছি না, একটু পর পর আমার ফোন আসতেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, পরে শুনে নিও। তো প্যাথোফিজিওলজি ডায়াবেটিক কিটোসিডোসিস আরেকবার একটু আমরা দেখি। যখন বডিতে সুগারের মানে ইনসুলিন কমে যায়, তখন হাইপারগ্লাইসেমিয়া হয়, এটা আমরা জানি, কারণ আমাদের বডির সুগার এটা মেনটেন করে হলো ইনসুলিন। যখন সুগারই কমে যায়, সরি ইনসুলিনই কমে যায়, তখন বডি হাইপারগ্লাইসেমিয়া হয়। আর যখন বডিতে সুগার বেড়ে যায়, তখন আমাদের অসমোটিক, ওই যে আমরা অসমোসিস পড়ছি জেনিটো ইউরিনারিতে, এই অসমোটিক ইয়ের মাধ্যমে, প্রেসারের মাধ্যমে পলিইউরিয়া হয়। মানে হাই সুগার ব্লাডে পানির কি বলে, বডি থেকে পানি বের করে দেয়, এবং এই যখন বডি থেকে তোমার পানি বের হয়ে যায়, তখন প্রচুর পানি পিপাসা লাগে। আর কেন এই পানি বের করে দেওয়ার ফলে প্রচুর পিপাসা লাগে? পানি বের হয়ে যাওয়ারই তো প্রচুর পিপাসা, কারণ পানিটা আসে কই? একে তো ব্লাডেরটা বের হইতেছেই, মানে ব্লাড ফিল্টার তো হইতেছেই, প্লাস আমাদের সেলেও যে হালকা পাতলা পানি থাকে, প্লাজমা থাকে, এইগুলা পর্যন্ত শুকায় যায়। ফলে কি হয়? সেলুলার ডিহাইড্রেশন হয় বডিতে। সেলের ভিতরের আমাদের এই সুগার কিন্তু প্রয়োজন সেলের, ইয়ের না, ভেসেলের দরকার নাই সুগার। যখন এই সেলের ভিতরে সুগার থাকে না, আই মিন সুগার পায় না, তখন সেল খাবারের অভাবে, তখন সেল কি করে? স্টারভেশন হয়, সেলুলার স্টারভেশন, যার ফলে প্রচন্ড খিদা লাগে পেশেন্টের। যখন পেশেন্ট এই কি বলে, এই মানে সুগার না পায়, আই মিন সেল যখন এই সুগার না পায়,
আমরা ন্যাচারালিও জানি, আমরা আমরা শুধু নার্সিং এর আগেও আমরা যখন পড়েছিলাম, বিশেষ করে আমার একটা মনে আছে বায়োলজিতে যখন পড়ছিলাম ইন্টারে না জানি এসএসসি তে, ওইখানে পাইছি যখন আমাদের বডি খাবার না পায়, সবার আগে বডির সে এনার্জির জন্য সবার আগে ভাঙা শুরু করলো ফ্যাট। এটা তৌকির ভালো জানে, তৌকির জিম টিম করে, তৌকির ভালো জানে। বডিতে যদি ফ্যাটের পরিমাণ কম থাকে দেন ভাঙে হলো প্রোটিন, এরকম না তৌকির? হ্যাঁ, এরকম। হ্যাঁ। তো যখন তোমার এই এই বডি সেল যখন এই সুগার না পায় তখন সে ফ্যাট ব্রেকডাউন শুরু করে। তো ফ্যাট ব্রেকডাউন শুরু করলে এক ফ্যাটের থেকে এক ধরনের ওয়েস্ট প্রোডাক্ট বের হয় যেটাকে বলা হয় কিটোসিস বা কিটোনস। এই একটা হেলদি কিডনি এই কিটোনটা কিন্তু ইউরিনের মাধ্যমে বের করে দেয় এবং এটা মেটাবলাইজ করতে পারে একটা হেলদি বডি। বাট ডায়াবেটিক কেটোসিটোসিস যখন হয় এই কিটোনস কিন্তু আর সহজে বডি মেটাবলাইজ বা বডি কোনোভাবে এটাকে মানে কোপ আপ করতে পারে না। ফলে কি হয়, বডিতে অ্যাসিডোসিস হয়। কারণটা কি? কারণ কিটোনস আর অ্যাসিডিক। এবং এবং আরেকটা জিনিস হলো কিটোনস কিন্তু সিএনএস ডিপ্রেসেন্ট করে দেয়। এই জন্য ডায়াবেটিক কেটোসিডোসিসে পেশেন্টের তোমার সিএনএস ডিপ্রেসেন্ট হয়, আই মিন কোমাও হতে পারে যদি অনেক বেশি বেড়ে যায়। ডিকে তে যদি মানে পেশেন্টের কয়েকদিন স্টে করে ফেলে তখন তোমার পেশেন্ট এই কোমাতেও চলে যেতে পারে যদি এটা নর্মাল নিয়ন্ত্রণে না আনা যায়, দ্রুত ট্রিটমেন্টের আওতায় না আসে পেশেন্ট। অনেক সময় হয় এটা, পেশেন্টের ডিকে হয়ে আছে দিনের পর দিন বুঝতেও পারতেছে না, হঠাৎ করে একদিন কোমায় চলে যায়, এরকম হয়, আমি পাইছি। এরপর আসলে হলো রেনাল ফেলিওর, অ্যাসিডোসিস সাথে কি কিডনি আনএবল টু প্রোডিউস বাইকার্বনেট, কিডনি আনএবল টু এক্সক্রিট হাইড্রোজেন আয়ন। এটা অলরেডি মুখে মুখে বলে ফেলছে, স্টারভেশন এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। Starvation depletes carbohydrate reserve and leads to fat breakdown without support of glucose breakdown, which leads to build up ketones and acidosis. এরা সবই বলা হয়েছে। এই যে বাইকার্বনেটের সোর্স আমাদের বডিতে তিনটা, একটা হলো কিডনি, একটা হলো লিভার, আর একটা হলো প্যানক্রিয়াটিক জুস। শক এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস, এই যে আমরা একটু আগে পড়ছিলাম না যে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসে শকের একটা ইয়ে আছে এখানে। শক লিডস টু হাইপোক্সিয়া, মানে কি বডির শক মানে কি যখন অর্গান গুলাতে পারফিউশন কমে যায় সেটাই তো শক, তাই না? এখন যখন তোমার পারফিউশন কমে যায় মানে কি অক্সিজেন কমে যাবে, হাইপোক্সিয়া। এন্ড অ্যানারোবিক মানে অক্সিজেনের অভাবে যেটা হয় সেটা হলো অ্যানারোবিক মেটাবলিজম। যে মেটাবলিজমটা অক্সিজেনের অভাবে ঘটে সেটাই হলো অ্যানারোবিক। অ্যানারোবিক মেটাবলিজম উইথ প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। এইটা দরকার পড়ে না। শকের বিষয়ে একটু বলি। আম, দেখো হাইপোভলিমিক শক, বিভিন্ন শকমক আছে, যদি এটা অন্য চ্যাপ্টারের একটু বলে দিই হালকা। হাইপোভলিমিক শক মানে ভলিউম যেখানে কম, ফ্রম ডিক্রিজ ব্লাড ভলিউম ফ্রম ভেরিয়াস কন্ডিশন লাইক হেমোরেজ, বার্নস, নাউসিয়া, ভমিটিং হলে, ডিক্রিজ ফ্লুইড ইনটেক হলে তখন এই শক হয়। কার্ডিওজেনিক শক কি? ফ্রম দ্য ফেলিওর অফ হার্ট টু পাম্প প্রপারলি ইন কন্ডিশনস লাইক myocardial infarction, arrhythmia, congestive heart failure, cardiac tamponade, etc. সেপটিক শক কখন হয়? From release of bacterial toxins that act on the blood vessel and produce massive vasodilation and drop in BP, frequently caused by gram-negative septicemia like E. coli, Salmonella, Pseudomonas. যদি আমি সেপটিক শকটা খুব রেয়ারলি পাইছি, আমি আমার মনে পড়ে না। নিউরোজেনিক শক অনেক পাইছি, caused by disruption of autonomic pathways. ওই যে অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াতে এটা খুবই কমন হয়, নিউরোজেনিক শক হয় পেশেন্টের। উইথ কি caused by disruption of autonomic pathways within a spinal cord and can cause decreased systemic vascular resistance, resulting in pooling of blood within the extremities, leading to hypotension like extreme pain, spinal cord injury, head injury, spinal anesthesiaতে নিউরোজেনিক শকটা হয়। তারপর অ্যানাফাইল্যাকটিক শক, ম্যাসিভ ভ্যাসোডাইলেশন রিজাল্টিং ফ্রম রিলিজ অফ হিস্টামিন ডিউ টু অ্যান অ্যালার্জিক রিয়াকশন লাইক ইনসেক্ট ভেনম, মেডিকেশন, ডাইস, এই যে ইয়ে ডাই আছে কি বলে
কাপড় ধোয়ার ডাইমাই হাবি যাবে এগুলা, এগুলা তো এরকম হয়। আমরা নিউরোতে পড়াই এটা, এই যে স্পাইনাল শক আর একটা হলো অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াতে বিপি ড্রপ করে এবং হার্ট রেট ড্রপ করে। সরি, স্পাইনাল শকে বা নিউরোজেনিক শকে বিপিও ড্রপ করে এবং হার্ট রেট ড্রপ করে। কিন্তু অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াতে বিপি ইনক্রিজ করে বাট হার্ট রেট ড্রপ করে। তৌকির কি নিউরো পড়ানোর সময় ছিলা তৌকির? ফারহানা কি আসো? আমার মনে নাই না। জি ভাইয়া বল। বললাম যে অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াতে কেন ডেডলি অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া? বুঝি না আপনার কথা। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াটা কেন এত ডেডলি? ওই যে আপার সাইড কি বলে, আপার পার্ট আর লোয়ার পার্টে হচ্ছে বলি ওইখানে হচ্ছে প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে স্টিমুলেশন হয়। হুম, আচ্ছা ওই টাইট। দাঁড়ান আমি বলতেছি। বলো, দাঁড়ায় নাই, বসে আছি, বলো। আমি খাবারটা দিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াতে হয় কি যে তোমার যখন আমাদের বডি বিশেষ করে টাইট ক্লথিং, বেল্ট, স্পাইনাল কর্ড ইনজুরিতে যখন তোমার এরকম টাইট ক্লথিং বা বেল্ট মেল্ট এগুলা যখন লেগে থাকে, আমাদের এক সাইডে এট এ টাইম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, আর এক সাইডে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই কারণে এক সাইডে বিপি বাড়ে যায়, আর এক সাইডে আবার হার্ট রেট কমায় ফেলে পেশেন্টের। এই জন্য পেশেন্টের ডেড, এটা এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া, বলে দিছি ফারহানা। হাইপারক্যালেমিয়া কেন হয় অ্যাসিডোসিসে, মেটাবলিক অথবা এই যে মেটাবলিক অ্যাসিডোসিসে? কারণ অ্যাসিডিক স্টেটে মানে যখন বডিতে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, আই মিন মানে বডি যখন H+ কিন্তু অ্যাসিডিক, তারপর কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক, এই যে যখন বডিতে অ্যাসিডিক কন্ডিশন বেড়ে যায় মানে H+ আয়ন বেড়ে যায়, তখন আমাদের এই এক্সট্রা হাইড্রোজেন আয়নগুলো আমাদের সেলের ভিতরে ঢুকে যাওয়া শুরু করে, সেলের দিকে। আমাদের সেলুলার ইলেকট্রোলাইট কোনটা, পটাশিয়াম না লাবণী? মনে আছে আমাদের সেলে কোন কোন ইলেকট্রোলাইট থাকে, পটাশিয়াম না? আর ওই কোন আমাদের সেলে থাকে পটাশিয়াম। এই এক্সট্রা হাইড্রোজেন আয়ন, এক্সট্রা যখন পজিটিভ আয়ন আমাদের সেলে চলে আসে, তখন সেলের ভিতরে এটা ব্যালেন্স করার জন্য আমাদের সেলে যে পটাশিয়াম থাকে এটাকে সেল পটাশিয়ামকে বের করে দেয়, বের করে আবার এই পটাশিয়াম চলে আসে ভেসেলে। এই জন্য অ্যাসিডোসিসে, মেটাবলিক অ্যাসিডোসিসে হাইপার ক্যালেমিয়া দেখা যায়। এই যে কি হয়, আমাদের বডিতে যখন হাইড্রোজেন আয়ন বেড়ে যায় তখন এটা সেলে চলে যায়, সেলে চলে গিয়ে সেলের ভিতরে আগে থেকেই থাকে পটাশিয়াম। তো এই যখন পটাশিয়ামও পজিটিভ আয়ন, হাইড্রোজেনের পজিটিভ আয়ন, এই দুইটা পজিটিভ আয়ন একত্রে থাকতে পারে না, ব্যালেন্স করতে পারে না সেলের ভিতরে। সেল কি করে, হাইড্রোজেন আয়নটাকে রেখে পটাশিয়ামকে বের করে দেয়। এই পটাশিয়াম কি করে, সেল থেকে বের হয়ে আসে, চলে আসে ভেসেলের ভিতরে। ভেসেলের ভিতরে আসলে তখন হয়ে যায় হাইপারক্যালেমিয়া। এরপরে পড়ছিলাম আমরা মেটাবলিক ক্যালকুলিসিস কেন টিটানি হয়। ভাইয়া, হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিসে হাইপোক্যালেমিয়া হবে না? মেটাবলিক অ্যালকালোসিসে হাইপোক্যালেমিয়া হয়। আর এটা যেটা বলতেছি, এটা এই যে এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস হলো হাইপারক্যালেমিয়া। আমরা একটু অনেকটা পড়ায় ফেলছি তো, সেই জন্য হয়তো তুমি মাঝখানে আসছো এরকম মনে হইতেছে। আর মেটাবলিক অ্যালকালোসিস হইলো হাইপোক্যালেমিয়া। কেন হয়? কারণটা হলো অ্যালকালোসিস কজেস বাইন্ডিং অফ ক্যালসিয়াম আয়ন টু প্লাজমা প্রোটিন রিজাল্টিং ইন ডিক্রিজ সিরাম ক্যালসিয়াম। সোজা কথা কি, মেটাবলিক
এই আমরা টিটেনি পড়াইতেছি কেন মেটাবলিক অ্যালকোহলিসিসে পেশেন্টের হাত মানে হাত পা নামনেস টিংলিং এগুলা হয়। কারণটা হলো পেশেন্টের এই অ্যালকালোসিসের সময় এই মানে মেটাবলিক অ্যালকালোসিসে পেশেন্টের আমাদের শরীরে যেই ইয়ে থাকে ক্যালসিয়াম থাকে এটা তোমার এই প্রোটিনের সাথে বের হয়ে আসে বডি থেকে, যার ফলে পেশেন্টের তোমার এই যে কি বলে ক্যালসিয়ামের অভাব ঘাটতি দেখা দেয় বডিতে এবং পেশেন্টের কি বলে আঙ্গুলগুলা ঝিনঝিন করে এবং সবস্টেক সাইন ট্রোজার সাইন দেখা যায় পেশেন্টের ভিতরে। আচ্ছা, কেন হাইপোক্যালেমিয়া হয় বলতে পারবা? মেটাবলিক হ্যাঁ, পটাশিয়াম লস হয় বডি থেকে। হ্যাঁ, পটাশিয়াম লস হয়। আচ্ছা, তুমি যেটা বলছো আসলে মিথ্যা না, তবে বিষয়টা হলো যে আমাদের যে অ্যালকালাইন বডিতে যখন তোমার অ্যালকালাইন বেড়ে যায় মানে বেইজের পরিমাণ যখন বেড়ে যায় তখন বডিতে পটাশিয়ামের মাত্রা কমে যায়। এটা যদি একদম ইজিলি বলি যে অ্যালকালিসিসের সময় আমরা যেমন অ্যাসিডোসিসের সময় আমরা বলছি কি যে সেলের যে হাইড্রোজেন সেলের যে পটাশিয়াম এটা আমাদের ভেসেলে চলে আসে, ফলে কি হয় আমাদের হাইপারক্যালেমিয়া হয়। অন দি আদার হ্যান্ড অ্যালকালিসিসের সময় কি হয় আমাদের যে হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেন আয়ন বা H+ এটা পরিমাণ অ্যাসিডের মাত্রার চেয়ে অনেক কমে যায়। অ্যালকালিসিসের সময় আমাদের বডিতে যেই মানে অ্যাসিড বা হাইড্রোজেন আয়ন থাকে এটা অনেক কমে, স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি কমে যায়। এই যে একটা ইমব্যালেন্স হয় এই ঘাটতি পূরণের জন্য আমাদের সেল থেকে এই কি বলে আমাদের সেল থেকে হাইড্রোজেন আয়নের ঘাটতি মেটাতে আমাদের এই সেলের ভিতর মানে সেল কি করে এর ভেতর থেকে হাইড্রোজেন আয়ন বাইরের দিকে পাঠায় দেয়। ফলে কি হয় এই যে আমাদের যে সেলের ভিতরে যে ইলেকট্রিক্যাল যে মানে এই ধনাত্মক বা মানে পজিটিভ চার্জ নেগেটিভ এই চার্জগুলা ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের রক্তে যে পটাশিয়াম এই কি বলে রক্তের যে আমাদের ব্লাডের যে পটাশিয়াম গুলা থাকে এটার সেলের ভিতরে ঢুকে পড়ে। ফলে কি হয় আমাদের রক্তে যেহেতু এই পটাশিয়াম যেহেতু রক্ত থেকে পটাশিয়াম সেলের ভেতরে চলে যায়, তাই কি হয় রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যায় এবং এর ফলে হাইপোক্যালেমিয়া দেখা যায়। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আমি তোমাকে একটা বলি বাকিটা এমনি বুঝতে পারবা। রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিসে কেন হাইপারক্যালেমিয়া হয় এটা একটু বুঝো, তাইলে বুঝতে পারবা বাকিটা। তাইলে এটা অল্টার করে চিন্তা করতে পারবা। দেখো, পটাশিয়াম থাকার কথা কোথায় আমাদের ভেসেলের ভিতরে নাকি আমাদের সেলে? মানে একটা নির্দিষ্ট মাত্রা তো আমাদের ভেসেলে থাকে পটাশিয়াম, তাই না? বাট মেইনলি পটাশিয়াম কিন্তু আমাদের সেলুলার ইলেকট্রোলাইট, ঠিক আছে? মেইনলি পটাশিয়ামটা হলো আমাদের সেলের ইলেকট্রোলাইট, সেলের মানে ইনগ্রেডিয়েন্ট। তো আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হয় যখন বডিতে প্রচুর পরিমাণ হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন মানে H+ আয়নের মাত্রা বেড়ে যায়। কয় মিনিট আছে লাবণী, শেষ করতে পারবো? এখনই শেষ হয়ে যাবো ভাইয়া, শেষ হয়ে যাবে। ব্রেকের পরে এসে